12 জুন 2026 নিউ ইয়র্কের নাসডেক স্টক এক্সচেঞ্জ সকাল 9:30টার দিকে স্পেসএক্স নামে একটা কোম্পানির ট্রেডিং শুরু হবে। নর্মালি শেয়ার মার্কেটের ট্রেডিং তেমন বড় কিছু না হইলেও এটা স্পেসএক্স কোম্পানির প্রথম শেয়ার বিক্রি করবে পাবলিকালি। তো শেয়ার বিক্রি শুরু হওয়ার প্রথম 3 থেকে 4 মিনিটের মধ্যে এই কোম্পানির মালিক মানে ইলন মাস্ক পৃথিবীর প্রথম ট্রিলিয়নিয়ারে পরিণত হয়। পৃথিবীর প্রথম ট্রিলিয়নিয়ার মানে একের পিছনে 12টা শূন্য, মানে পুরো অস্ট্রেলিয়ার জিডিপির চেয়েও বেশি টাকা। তো আপনাদেরকে এখন একটা গল্প শোনাই। কিছু বছর আগে একটা দ্বীপে একটা রকেট লঞ্চ হতে যাচ্ছে। রকেটটার কিছু দূরে রকেটটা যে লঞ্চ করবে মানে রকেটটার মালিক ইলন মাস্ক দাঁড়িয়ে আছে। দ্বীপটাতে আরও কিছু মানুষজন ছিল যারা খাতা কলম নিয়ে বসেছিল কখন রকেটটা উঠবে, কখন রকেটটা ব্লাস্ট হবে, কখন রকেটটার ওয়েস্টেজগুলো বিক্রি করে পাওনাদারদের টাকা পরিশোধ করা হবে। কারণ সব মানুষ জানতো যে রকেটটা কনফার্ম ব্লাস্ট করবে, এটা কখনো একটা সাকসেসফুল লঞ্চ হতে পারবে না। আসলে সেটা হয়েছে ইলন মাস্কের রকেটটা ব্লাস্ট করছে, এটা সাকসেসফুল হয়নি। তো সে সময়টা থেকে একটু সামনে এসে আজকে 2026-এ একটু ওর জার্নিটা সম্পর্কে কথা বলা যাক। সে কীভাবে একটা ট্রিলিয়নিয়ারে পরিণত হয়েছে, এরকম একটা ডিজাস্টার কোম্পানি থেকে কীভাবে একটা ট্রিলিয়নিয়ারে পরিণত হয়েছে। পেপ্যাল বিক্রি করার পরে ইলন মাস্ক $180 পায়। আচ্ছা, একটা কথা আপনাদেরকে বলে রাখি, পেপ্যাল কিন্তু ইলন মাস্কের কোম্পানি ছিল যেটা সে $180 মিলিয়ন বিক্রি করছে। তো পেপ্যাল বিক্রি করার পর যে $180 মিলিয়ন পাইছে ওইটার থেকে সে নিজে কিছু খরচ করছে, একটা প্রাইভেট জেট কিনছিল, তারপরে হচ্ছে সে অন্যান্য বিভিন্ন জায়গায় খরচ করছে। তারপরে সে ভাবতে থাকে বাকি টাকাগুলো কোথায় ইনভেস্ট করা যায়। তো সে একদিন নাসার ওয়েবসাইটে যায় এবং জানতে পারে সোভিয়েত ইউনিয়নের সময় নাসারা লাস্ট চাঁদে মানুষ পাঠাইছিল। এরপরে নাসা স্পেসে মানুষ পাঠানোর কোনো মিশন নেয়নি। তো সে চাইতো মানুষ মাল্টিপ্ল্যানেটারি হোক, মানে তার লজিকটা ছিল যদি মানুষ শুধু একটা গ্রহেই থাকে তাহলে কখনো যদি কোনো বিপদ আসে মানুষ একবারেই ধ্বংস হয়ে যাবে। তাই সে চাইতো মানুষ যেন বিভিন্ন প্ল্যানেটে যাক। কিন্তু দেখলো নাসা আসলে অন্য কোনো প্ল্যানেটে মানুষকে পাঠানোর কোনো মিশন নাই, কোনো মিশন তারা এক্সিকিউট করছে না। তো সে চাইতো মানুষ যেন মঙ্গল গ্রহে যায় বসবাস করা শুরু করুক। সে প্রথমে নাসাকে প্রস্তাব দেয়, কিন্তু নাসা তার প্রস্তাব সিরিয়াসলি নেয় না। তো সে নিজে একটা মিশন শুরু করে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর। তো প্রথমে তো তারা মঙ্গল গ্রহে মানুষ পাঠাতে পারবে না। তো তার প্রথম যেই প্ল্যানটা মাথায় আসে, সে ভাবলো একটা ইঁদুর একটা গ্রিন হাউস গ্যাস সহ এটাকে মঙ্গল গ্রহে পাঠাবে। এটা মেনলি একটা চ্যারিটির অংশ ছিল এবং এটা মেনলি ছিল নাসার অ্যাটেনশনটা গ্রিপ করা, নাসার অ্যাটেনশনটা টেক করার জন্য সে মেনলি এই প্রস্তাবটা মানে এই প্ল্যানটা তার মাথার মধ্যে সাজায়। তো স্পেসে দূর পাঠাতে হলে তো রকেট লাগবে, সে রকেট কোথায় পাবে? তো সে প্রথমে ইউরোপের মার্কেটগুলো দেখা শুরু করে। সে প্যারিসে যায়, কিন্তু দেখতে পায় ওখানের যে দাম সেই দাম অনুযায়ী আসলে রকেট কিনে ওই মিশনটা কমপ্লিট করা অসম্ভবের মতো। তারপর সে কিছু আরেকটু গবেষণা করার পর জানতে পারে রাশিয়ায় এইসব জিনিসপত্র পাওয়া যায়। তো সে রাশিয়ায় যায়, গিয়ে ওখানকার মানুষজনের সাথে কথা বলতে শুরু করে যে কোথায় রকেট পাওয়া যাবে, কীভাবে পাওয়া যাবে। কিন্তু একটা সমস্যার মুখোমুখি সে হয়, রাশিয়ার মানুষ তাকে সিরিয়াসলি নেয় না, রাশিয়ান মানুষ তাকে হেসে উড়িয়ে দেয়। আসলে বেসরকারি কোনো একটা ব্যক্তি যে এভাবে রকেট কিনতে যাচ্ছে সেটা অনেকটা ইম্পসিবলের মতো, অনেকটা অবিশ্বাস্য। তো সে অনেক ঘোরাঘুরির পরে একটা মিলিটারি গ্রুপের সাথে পরিচিত হয় যারা ব্যালিস্টিক মিসাইল বিক্রি করে কম দামে। যে মিসাইলগুলো এখন এক্সপায়ার্ড হয়ে গেছে তারা ওই মিসাইলগুলার ওয়ারহেডটা বিক্রি করে ওই মিসাইলগুলো স্পেসে পাঠানোর জন্য ওয়ার্ক করতে পারে, এরকম বললো যে ইলন মাস্ককে। তো ইলন মাস্ক ভাবলো এই আইডিয়াটা ভালো, মিসাইলকে স্পেসে পাঠানো যায়। কিন্তু মিলিটারির ব্যক্তিরা তাকে তেমন সিরিয়াসলি নেয় না। তো সেই মিলিটারির ব্যক্তিগুলোর সাথে কথা বলার পর বুঝতে পারলো তারা মিসাইলগুলোর দাম খুব বেশি রাখছে। যেই মানে সেই আগের মতোই সমস্যা যে এত টাকা দিয়ে আসলে মিসাইল বা রকেট কিনে ওগুলো বিদেশে পাঠাইলে আসলে কোনোভাবে তার মিশনটা কমপ্লিট করতে পারবে না, শেষ করতে পারবে না। রাশিয়া থেকে নিরাশ হয়ে ফিরে আসার পথে সে ইডিয়েট ইন্ডেক্স নামে একটা লজিক আবিষ্কার করলো। লজিকটা এরকম যে মনে করেন একটা গেঞ্জি বানাইতে লাগে 300 টাকা এবং ওইটা বিক্রি করা হয় 3000 টাকায়। গ্যাপটা দেখছেন? তো সে একটা জিনিস খেয়াল করলো, একটা রকেট বিক্রি করার জন্য বা একটা মিসাইল বিক্রি করার জন্য রাশিয়া তার থেকে যত টাকা চার্জ করতেছে ওই রকেটটার কাঁচামালের মূল্য আসলে ওই চার্জের থেকে অনেক কম। তার মানে সে যদি 100 টাকা একটা রকেট কিনতে পারে সে 3 টাকায় ওই রকেটটা নিজে বানাইতেই পারবে। তাই সে ভাবলো এত ইডিয়েটের মতো রকেটটা না কিনে একটা রকেট বানাবে। তো সে তার প্ল্যান ইঁদুরকে
মঙ্গল গ্রহে পাঠানোর থেকে তার প্ল্যানটা সাইডে রেখে সে এখন প্ল্যান করা শুরু করে কিভাবে সে রকেট বানাবে। তার মানে তার এখন মিশন হচ্ছে আগে রকেট বানানো, তারপরে ইঁদুরকে মঙ্গল গ্রহে পাঠাবে। তো সে একটা কাজ করলো, সে একটা অনেক বড় ওয়্যার হাউস নিল, ওখানে অনেকগুলো ইঞ্জিনিয়ার নিয়োগ দিল, সেখানে অনেকগুলো ডেস্ক স্থাপন করলো এবং তার এখন মেইন মিশন হচ্ছে কিভাবে সে একটা রকেট বানাবে। তার বন্ধুরা তার এইসব জিনিসকে প্রথমে পাগলামি মনে করতেছিল, কারণ সে $100 মিলিয়ন ইনভেস্ট করছে তার রকেট বানানোর জন্য। এবং আমি একটা জায়গায় শুনছিলাম, একটা টুইটে শুনছিলাম, তার অনেকগুলো বন্ধু মিলে নাকি তাকে একটা রুমে এনে একটা টিভিতে 5 মিনিট রকেট ব্লাস্টের ভিডিও দেখাইছে, মানে তাকে নিয়ে মজা করতেছিল। তো যাই হোক, তাদের ফার্স্ট রকেট লঞ্চের ডেট ফিক্স করা হয় 2005-এ, কিন্তু 2005-এ আসলে রকেট রেডিই হয় নাই, ওইটাকে ডিলে করে নিয়ে যাওয়া হয় 2006-এ। 2006-এ তাদের ফার্স্ট রকেট লঞ্চ করা হয়, কিন্তু কী হয়েছে জানেন? রকেট লঞ্চের 25 সেকেন্ডের মধ্যে রকেটটা ব্লাস্ট করে। মানে তারা এত হোপ, এত এক্সপেকটেশন নিয়ে যে রকেটটা বানাইছে, ওইটা পোস্ট হওয়ার 25 সেকেন্ডের মধ্যে এটা ব্লাস্ট করে। যাই হোক, তার 2 বছর পর তারা আরেকটা অ্যাটেম্প্ট নেয়। এবার তাদের রকেটটা একটু উঠতে পারছিল, কিন্তু বেশি দূর না, পৃথিবীর রেডিয়াসের বাইরে যাওয়ার সাথে সাথে ওইটাও ব্লাস্ট করে। প্রথম রকেটটার নাম ছিল ফ্যালকন 1, পরেরটার নাম ছিল ফ্যালকন 2। তার 2 বছর পরে মানে আগস্ট 2008-এ তারা আরেকটা রকেট লঞ্চের জন্য রেডি হয়, ওইটা ছিল তাদের থার্ড অ্যাটেম্প্ট। এবার তারা ফুল কনফিডেন্ট যে এবার রকেটটা উড়বেই, এবার তারা আগের ভুলগুলো থেকে শিক্ষা নিচ্ছে, এবার তারা কনফার্ম যে তাদের রকেটে স্পেসে যাবে। কিন্তু কী হয়েছে জানেন? এবার রকেটটাও ব্লাস্ট করে। 3বার হারার পরে, 3বার মিশনটা আনসাকসেসফুল হওয়ার পরে তারা পুরো হাল ছেড়ে দিয়েছিল। তারপরে তারা তাদের 4th অ্যাটেম্প্ট নেয়, এবার রকেটটা উঠতে সক্ষম হয়, এবার রকেটটা স্পেসে যায়। এবার পুরা ওয়ার্ল্ড দেখতেছিল একটা প্রাইভেট কোম্পানি কিভাবে একটা রকেট বানাইছে এবং ওটা সাকসেসফুলি স্পেসে লঞ্চ করছে। ইলন মাস্ককে তখন জিজ্ঞেস করা হয়, আপনার অনুভূতি কেমন? সে বলছিল, আই ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপেনিং, দিস ইজ ফাকিং মাইন্ড ব্লোয়িং। মানে সে নিজেই বিশ্বাস করতে পারতেছিল এরকম কিছু হবে। তার এই ফার্স্ট সাকসেসফুল রকেট লঞ্চের পরে তার পিছনে তাকাইতে হয় নাই। সে কিছুদিন পর নাসা থেকে কল পায় এবং নাসার সাথে তার একটা কন্ট্যাক্ট হয় যে নাসা তাকে $1.5 বিলিয়ন দিবে এবং তার পরিবর্তে নাসা তার 12টা রকেট ইউজ করবে স্পেসে মালামাল পাঠানোর জন্য। এখান থেকেই স্পেসএক্সের ভালো পথটা, মানে বেস্ট জার্নিটা শুরু হয় এরপর থেকে। এখন যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি স্পেসএক্স এত টাকা কিভাবে কামাচ্ছে, আপনারা হয়তো বলবেন যে রকেট লঞ্চের মাধ্যমে। কিন্তু রকেট কিন্তু তাদের মেইন ইনকাম সোর্স না। হ্যাঁ, তারা রকেট থেকেও টাকা আয় করে, কিন্তু তাদের মেইন ইনকাম সোর্স হচ্ছে 4টা। ফার্স্ট, স্টারলিংক, পৃথিবীর সবচেয়ে বড় ইন্টারনেট সেবা প্রদানকারী কোম্পানি। এটাই পৃথিবীর একমাত্র কোম্পানি যে পুরো পৃথিবীতে ইন্টারনেট সেবা দিতে পারে। একটা মাত্র কোম্পানি পুরো পৃথিবীতে ইন্টারনেট সেবা দিতে পারে। যেমন আপনি যদি গ্রামীণ ফোনকে বলেন যে পরশুদিন গিয়ে আয়ারল্যান্ডে ইন্টারনেট দিতে, গ্রামীণ ফোন পারবে না, কিন্তু স্পেসে তার এটা সম্ভব, কারণ তাদের ইন্টারনেট দেওয়ার জন্য না লাগে কোনো অপটিক্যাল ফাইবার, না লাগে কোনো তার, না লাগে কোনো টাওয়ার, তারা ডিরেক্ট স্যাটেলাইট থেকে ইন্টারনেট সেবা দিতে পারে। আরেকটা হচ্ছে তাদের প্রফিট মার্জিন 40%। পৃথিবীর কোনো ইন্টারনেট সেবা প্রদানকারী কোম্পানি 40% প্রফিট মার্জিন টাচও করতে পারে না। তাদের এত টাকা প্রফিটের কারণ হচ্ছে তারা স্পেসে নিজেদের স্যাটেলাইটগুলো নিজেদের রকেটের মাধ্যমে পাঠায়। অন্যান্য ইন্টারনেট সেবা প্রদানকারী কোম্পানি যদি তাদের স্যাটেলাইট স্পেসে পাঠাতে হয়, তাদেরকে নাসার অথবা স্পেসএক্সের সাহায্য নিতে হবে, যেখানে বিপুল একটা টাকা খরচ হয়। আর অন্যদিকে স্পেসএক্স নিজেদের রকেট ব্যবহার করে স্যাটেলাইট পাঠাচ্ছে স্পেসে। তারপরে তাদের সেকেন্ড ইনকাম সোর্স হচ্ছে বিভিন্ন গভর্নমেন্ট কন্ট্রাক্ট। যেমন বিভিন্ন গভর্নমেন্ট তাদের নিজেদের স্যাটেলাইট স্পেসে পাঠানোর জন্য স্পেসএক্স ইউজ করে। বিভিন্ন মিলিটারি কোম্পানি, যেমন বাংলাদেশের যে একটা স্যাটেলাইট স্পেসে পাঠাইছিল, ওইটা স্যাটেলাইট স্পেসে পাঠানোর জন্য কিন্তু স্পেসএক্সের ব্যবহার মানে সাহায্য নেওয়া হয়েছিল। তার মানে বিভিন্ন দেশের বিভিন্ন মালামাল স্পেসে পাঠানোর জন্য তাদের রকেট ব্যবহার করে, ওইটা হচ্ছে তাদের সেকেন্ড ইনকাম সোর্স। তারপরে যদি তাদের থার্ড ইনকাম সোর্সের কথা বলে, সেটা হচ্ছে টুইটার বা x.com। ইলন মাস্ক $46 বিলিয়ন দিয়ে টুইটার কিনছিল। কেনার পরপর এটা তেমন পপুলার হয় না, তেমন বেশি ইনকাম করতে পারে নাই, কিন্তু এখন মোটামুটি ভালো পজিশনে আছে। তারপরে 4 নাম্বার তাদের ইনকাম সোর্স হচ্ছে তাদের বিভিন্ন খুচরা জিনিসপত্র, যেমন তাদের একটা এআই কোম্পানি আছে, তাদের একটা কোডিং কোম্পানি আছে। তো এই সবগুলো মানে এই 4টা হচ্ছে তাদের মেইন ইনকাম সোর্স। এবং সেই ফার্স্ট রকেট লঞ্চ করা থেকে শুরু করে এখন পর্যন্ত এই ফুল জার্নিটা ছিল ইলন মাস্কের ট্রিলিয়নিয়ার হওয়ার জার্নি। আপনারা যদি এটার সেকেন্ড পার্ট চান, আমাকে কমেন্ট করিয়েন, কারণ এটার মধ্যে এখনও কিছু কাহিনী বাকি আছে, সবগুলো একটা ভিডিওতে কভার করা সম্ভব হচ্ছে না।